বিন্যাস সমবায় এর সমবায় চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব, মানে অতি সংক্ষিপ্ত পর্যন্ত হয়ে গেছে আগের দিন। আজকে সংক্ষিপ্ত শুরু হচ্ছে। তো সংক্ষিপ্ত প্রথম দিকে যে অঙ্কগুলো রয়েছে ওইগুলো তোমরা আগের মতো করেই করতে পারবে, সেই জন্য আমি ওগুলো আর করছি না। তবু দু একটা বলছি, যেমন পাঁচের এক একটা রয়েছে NCR n-1 CR-1 n-1 CR-1। ওই যে চারটে ফর্মুলার কথা বলেছিলাম, চারটে সম্পর্কের কথা বলেছিলাম, সেইগুলো এখানে লাগানোর ব্যবস্থা করতে হবে। তো এখানে কি হচ্ছে n-1 n-1, তাহলে এই দুটো সমান রয়েছে, আর নিচের এগুলো যদি দেখি এটার থেকে এটা এক কম রয়েছে, তাহলে আমরা এই দুটোকে ফর্মুলার সাহায্যে নিয়ে যোগ করতে পারবো। তো ফর্মুলাটা আমাদের ছিল NCR প্লাস NCR-1 সমান n+1 CR। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে নিয়ে এই দুটোকে আমরা যোগ করতে পারবো, কারণ এদের উপরের সংখ্যা দুটো সমান এবং নিচের সংখ্যা দুটো এক কম আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে এরকম পাবো, NCR প্লাস এটা এক বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে n, আর এই দুটোর মধ্যে এটা এক বেশি আছে, তাহলে বেশিটা নেব আমরা r-1। ঠিক আছে, আবার আমরা এই ফর্মুলাটাই পেয়ে যাচ্ছি, তাহলে এটা সমান কত হবে, উপরটার এক বেশি হবে, মানে n+1 CR। তার মানে রাইট হ্যান্ড সাইডে এটাই আছে। তো এইভাবে খুব সহজেই এগুলো করতে পারবো, সেজন্য এগুলো আমি দু একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজে করতে হবে, কারণ অঙ্ক নিজেকে শিখতে হবে, আর শিখতে হলে নিজেই অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে, তাহলেই হবে। দেখো 5-4 কীরকম করতে হবে। সামেশন দেওয়া আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি, তাহলে 45C8। প্রথমে আমরা সামেশনটাকে তুলে নেব, r = 1 to 7, মানে r এর জায়গায় 1 থেকে 7 পর্যন্ত বসিয়ে সামেশনটা উঠিয়ে নেব। তাহলে কত হবে, r এর জায়গায় প্রথমে 1 বসাবো, তাহলে 52 - 1 মানে হচ্ছে 51C7 প্লাস আর এর মান বসাতে হবে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 1 বসালাম, এবার 2 বসাবো, তাহলে হবে 50C7, এরপর 3 বসাবো, তাহলে হবে 49C7। এইভাবে আমরা যখন এটাতে 7 বসাবো আর এর জায়গায়, তাহলে 52 থেকে 7 বাদ দিলে আমরা পাবো 45C7, এটা পেলাম। এখন এখানে k এর জায়গায় 1 থেকে 5 পর্যন্ত মানগুলো বসিয়ে যোগ করতে হবে, তাহলে k এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে এটা পাবো 56C49 প্লাস 2 বসালে পাবো 55C48। এইভাবে যখন আমরা এটাতে 5 বসাবো, 5 বসালে হবে 52C, 5 বসাচ্ছি, তাহলে 45। এই পর্যন্ত আমরা পেলাম। এরপর এটাকে আমরা একটু সাজিয়ে নেব, সাজিয়ে লিখব। তো কিভাবে সাজাবো, তো আমরা দেখতে পাচ্ছি সব থেকে এখানে 45 থেকে শুরু হচ্ছে, 51, এটা 45, তাহলে আমরা 45 থেকে এইখান থেকে আমরা এই দিকটা নিয়ে নেব, কারণ এটা 45 থেকে বাড়তে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রথমে লিখছি 45C8, তারপরে আমরা এইটা লিখছি, দিয়ে এই দিকটা লিখব। ঠিক আছে, তাহলে 45C7, তারপরে কি আসবো, এটার আগে নিশ্চয়ই এটা বাড়তে গেছে, তাহলে 49, 50, 51, তার মানে এটা হবে 46, তাহলে 46C7, তারপরটা নিশ্চয়ই 47 আসবে, 48 আসবে, 49, 50, 51 পর্যন্ত আসবে, তাহলে এখানে আমরা লিখছি 51C7 প্লাস এটা 51 পর্যন্ত গেলাম, এইখানে রয়েছে 52, তাহলে আবার আমরা এইখান থেকে এই দিকটাকে লিখছি, তাহলে 51 এর পর 52C45 হচ্ছে, প্লাস 52 এর পর নিশ্চয়ই 53C45, এটা এক এক করে বাড়তে গেছে, তাহলে এটা 46 হবে, প্লাস লাস্টেরটা আসছে এইটা 56C49। ঠিক আছে, এখন আমরা যদি এই দুটোর কথা বিবেচনা করি, তো কি রয়েছে, উপরের দুটো একই রয়েছে, নিচেরটা এর থেকে এক কম রয়েছে, তাহলে কি হবে, তাহলে এটার থেকে এটা এক কম রয়েছে,
তাহলে এই দুটোকে আমরা যোগ করতে পারবো, যোগ করে হবে 45C ও 45 প্লাস 1 তাহলে 46C8 হবে, প্লাস এখানে আবার আছে 46C7। এইভাবে আমরা যোগ করতে করতে চলে যাব 46C7 51C5 পর্যন্ত, 51C7 পর্যন্ত যাব। আর এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, তো আমরা একটা ফর্মুলা জানি NCR, এটার ভ্যালু যা হয় NCN মাইনাস R এর ভ্যালুটাও তাই হয়, এই দুটো সমান হয়। তাহলে এখানে যদি আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করি তাহলে 52C45 মানে হচ্ছে 52 মাইনাস 45 মানে হচ্ছে 7। তারপরে কি আছে 53C এইটা মাইনাস এইটা মানে হবে 7। তো তারপরে আমি দেখব যে 56C7ই হচ্ছে। তাহলে নিচেতে সবই 7 পেয়ে গেছি এবং সমস্ত সংখ্যাগুলো পরপর 56 পর্যন্ত আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এইভাবে পরপর যখন দুটো দুটো করে যোগ করতে যাব, যেমন এই দুটোকে আবার যখন আমরা যোগ করব তখন কি পাবো 46টা 47 হয়ে যাবে। তাহলে এটা যখনই 47C8 হয়ে যাচ্ছে তার আগে কি আছে, এর পরেরটা নিশ্চয়ই আছে 47C7 আছে। তো এইভাবে আমরা পরপর একদম পরপর সমস্ত সংখ্যাগুলো পেয়ে গেছি, একবারে 56C7 পর্যন্ত সমস্ত উপরে এক এক করে বাড়তে বাড়তে 56 পর্যন্ত যাচ্ছে। তো এইভাবে আমরা যখন যোগ করতে করতে যাব, তখন যখন এর কাছে পৌঁছাবো তখন এই কোটার যোগফল কত হবে, এই কোটার যোগফল ঠিক এইরকম ভাবে আসবে, নিচের সংখ্যাটা শুধু 8 আসবে, উপরটা মিলে যাবে। তার মানে এর কাছে পর্যন্ত যখন আমরা যাব তখন এই পর্যন্ত আমাদের টোটাল যোগফলটা পাবো কত পাবো 56। এখানে একটা লাইন বাদ দিয়ে রাখতে হয় কারণ এরপর আমরা এইভাবে দুটো দুটো করে যোগ করতে করতে চলে যাব, দিয়ে এক সময় যখন এর কাছে পৌঁছাবো তখন সেটা পাবো 56C8, তারপরে 56C7 নিয়ে হচ্ছে 57C8, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাবে। প্রমাণিত। তারপরে দেখো 5 এর 7 এরটা আমি আরেকবার করছি। এটাও এই যে এই টার্মটা 135 2n-1 এটাও একটা পরিচিত জায়গা, তবু আমি আরেকবার বলছি। দেখো 4nC2n মানে হচ্ছে 4n ফ্যাক্টোরিয়াল, একসঙ্গে থাকলে ব্র্যাকেট দিতে হবে, বাই 4n-2n মানে 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল, আর 2nCn মানে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এটা পাওয়া গেল। তার মানে আমরা এরকম পাবো 4n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল এর হোল স্কয়ার বাই 2n ফ্যাক্টোরিয়াল এর হোল কিউব পাবো। ঠিক আছে, এখন আমরা 4n ফ্যাক্টোরিয়াল কে যদি ভেঙে নিই, শুধু 4n ফ্যাক্টোরিয়াল কে ভেঙে নিচ্ছি, তাহলে কি পাবো 4n ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 4n ইন্টু 4n মাইনাস 1 ইন্টু 4n মাইনাস 2 ডট 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 3 2 1 পর্যন্ত যাবে, আর নিচে আছে 2n ফ্যাক্টোরিয়াল। 2n ফ্যাক্টোরিয়াল যদি আমরা আলাদাভাবে ভেঙে নিই তাহলে এখানে কি পাবো আমরা 2n ফ্যাক্টোরিয়াল এইগুলোকে যদি আমরা এই জোড় সংখ্যাগুলো, যেগুলো জোড় সংখ্যা রয়েছে, তো জোড়গুলোকে যদি এখানে মোট কতগুলো সংখ্যা আছে, মোট সংখ্যা আছে 4nটা, তাহলে 4n এর মধ্যে 2n হচ্ছে জোড় সংখ্যা আর 2nটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা যদি জোড় সংখ্যাগুলোকে এক জায়গা করে নিই তাহলে 4n -2
তারপরে 4n মাইনাস 4 ডট 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 6 4 2 পর্যন্ত আসবে। আর বিজোড় সংখ্যাগুলো কি কি হবে? বিজোড় সংখ্যাগুলো হবে 4n মাইনাস 1 4n মাইনাস 3 ডট 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 এটা আসবে 5 3 1। ঠিক আছে, তো এটা সমান হবে এইটা 2n টা জোড় সংখ্যা আছে, মোট 2n টা জোড় সংখ্যা আছে, 2n টা বিজোড় সংখ্যা আছে, কারণ মোট হচ্ছে 4n। তাহলে এই 2n টা থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2n টা 2 কে যদি আমরা কমন বলতে এখানে তো যোগ নয় গুণ আছে, তার মানে দুই গুলোকে বের করে গুণ করে নিতে হবে। তাহলে 2n টা 2 কে নিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে হবে 2 টু দি পাওয়ার 2n পাবো ইনটু, তাহলে প্রত্যেকটা থেকে আমরা 2n বার করে নিয়েছি, দিয়ে গুণ করে দিয়েছি এক জায়গায়, তাহলে এখান থেকে 2n হবে, তারপরটা আমরা পাবো 2n মাইনাস 1, তারপরটা পাবো 2n মাইনাস 2, এইভাবে আমরা পাবো 3 2 1। আর তার সাথে এই কোটা থাকছে 1 3 ঘুরিয়ে দিচ্ছি 5 ডট 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 4n মাইনাস 1 পর্যন্ত থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা 2n 2n minus 1 2n minus 3 to 1, তারপরে 2 to the power 2n into এটা 2n ফ্যাক্টরিয়াল পাচ্ছি, এটা 2n ফ্যাক্টরিয়াল, আর তার সঙ্গে আমরা 1 3 5 ডট 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 4n minus 1 পর্যন্ত গুণফল পাচ্ছি। এটা পেলাম আমরা 4n ফ্যাক্টরিয়াল কে ভেঙে। এখন এখানে 2n ফ্যাক্টরিয়াল আছে 3টে, তো এই 2n ফ্যাক্টরিয়াল 3টের মধ্যে 2n ফ্যাক্টরিয়াল গুলোকে যদি আমরা ভেঙে দেখি কি পাচ্ছি, তাহলে 2n ফ্যাক্টরিয়াল গুলোকে আমরা যদি ভেঙে নিই তাহলে কি পাবো? তো 2n ফ্যাক্টরিয়াল কে ভাঙলে পাবো 2n into 2n minus 1, এইভাবে আমরা 6 5 3 4 3 2 1 পর্যন্ত দিতে পারবো। তো এখান থেকে সে একই ভাবে যদি জোড়গুলোকে আমরা কমন নিই তাহলে এখানে মোট জোড় সংখ্যা পাবো 2n n টা, আর বিজোড় সংখ্যাও থাকবে n টা। তাহলে n টা জোড় সংখ্যা থেকে দুই গুলোকে নিলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n ইনটু দুই, প্রত্যেকটা জোড় সংখ্যা থেকে দুই গুলো বেরিয়ে গেছে, তাহলে থাকবে আমাদের n ইনটু n minus 1 ইনটু n minus 3, এরকম করে জোড় সংখ্যাগুলো থেকে দুই বেরিয়ে গেছে সব জোড় সংখ্যাগুলো থেকে। তাহলে এটা হয়ে যাবে 3, তারপর এটা হয়ে যাবে 2, তারপর এটা 1, এই কোটা জোড় সংখ্যার মধ্যে থেকে পাবো। আর বিজোড় সংখ্যাগুলো পড়ে থাকবে 1 3 5 ডট 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 2n minus 1 পর্যন্ত, এই কোটা। ঠিক আছে, এখন এইটার কিউব আছে, তাহলে এখন যদি আমরা এগুলোকে এখানে বসিয়ে দেখি কি পাচ্ছি, তাহলে 4n ফ্যাক্টরিয়াল মানে পেয়েছি এটা 2 টু দি পাওয়ার 2n ইনটু 2n ফ্যাক্টরিয়াল ইনটু 1 3 5 ইনটু 4n minus 1 পর্যন্ত পেয়েছি। তারপরে n ফ্যাক্টরিয়াল এর হোল স্কয়ার আছে, n ফ্যাক্টরিয়াল এর হোল স্কয়ার আছে। ঠিক আছে, আর 2n ফ্যাক্টরিয়াল কে ভেঙে এটা পাচ্ছি, তাহলে তার কিউব আছে, তাহলে এখানে একটা 2n ফ্যাক্টরিয়াল কে আমরা এখানে রেখে দিচ্ছি কারণ এটা কেটে যাবে, আর যে দুটো 2n ফ্যাক্টরিয়াল এখানে রয়েছে তিনটের মধ্যে একটা কেটে গেল, আর দুটো আছে সেই দুটোকে আমরা এইভাবে যদি ভেঙে নিই তাহলে পাবো 2 টু দি পাওয়ার n, এইটা নিশ্চয়ই n ফ্যাক্টরিয়াল, এখানে আরেকটা লিখলে হতো 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টরিয়াল, এটা n ফ্যাক্টরিয়াল ইনটু 1 3 5 ডট 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 2n minus 1, এইটা পাচ্ছি আমরা। তো এখানে তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টরিয়াল ইনটু 1 3 5 ডট 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 2n minus 1, তো এইটা হোল স্কয়ার আছে। তাহলে এটা তো কেটে গেল, 2 টু দি পাওয়ার n এর হোল স্কয়ার আছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 2n হচ্ছে, এটা কেটে যাচ্ছে, n ফ্যাক্টরিয়াল এর হোল স্কয়ার হচ্ছে,
তাহলে n ফ্যাক্টরিয়াল হোল স্কয়ারটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এইটা আর এইটা, তার মানে কি পড়ে থাকছে 3 5 ডট 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 4n - 1 আর নিচে পড়ে থাকছে এইটা হোল স্কয়ার, মানে 1 3 5 2n - 1 এর হোল স্কয়ার পড়ে থাকছে। তার মানে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, তারপরে 7 এর একেরটা হচ্ছে np1/1 ফ্যাক্টরিয়াল, এইটার মানে হচ্ছে NCR। তো এইভাবে NC1 এইভাবে আমরা সব NC1 NC2 NC3 পাবো, আর NC1 + NC2 + NC3 NC1 + NC2 + NC3 NCn পর্যন্ত যোগফল আমরা প্রমাণে এই আগে পেয়েছি। আমরা এক বা একাধিক বস্তুকে নিয়ে সমবায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দু রকমের নির্ণয় করা যায়, এটা হয় বা এটা হয়, তার মানে এইগুলো সমান। যদিও প্রমাণটা আমাদের পরবর্তী যে চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্যে গিয়ে এই প্রমাণটা আবার আছে, তো সেখানে আমরা বিস্তারিতভাবে পেয়ে যাব। আর 7 এর 2টাতে আমাদের প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে n + 2 ফ্যাক্টরিয়াল। তাহলে n + 2 ফ্যাক্টরিয়াল পেতে হবে। তো আমরা যদি দেখি লাইনটাকে, তাহলে কোন এই জায়গাটাতে আমরা n - 1 ফ্যাক্টরিয়াল আমরা জানি n * n + 1, তাহলে এটার মধ্যে যদি ছোটটার ফ্যাক্টরিয়াল পরপর দুটো সংখ্যা, তার মানে এটা সমান হয় n + 1 ফ্যাক্টরিয়াল, বা 10 * 9 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 10 ফ্যাক্টরিয়াল, মানে পরপর দুটো সংখ্যা যদি একটা ফ্যাক্টরিয়াল থাকে তাহলে পরপর ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে এইগুলোতে n - 2 ফ্যাক্টরিয়াল আছে ইনটু n - 1, তার মানে n - 1 ফ্যাক্টরিয়াল লেখা যাবে। তাহলে আমরা পাচ্ছি n ফ্যাক্টরিয়াল n - 1 ফ্যাক্টরিয়াল 2n - 1 ইনটু এই দুটো মিলিয়ে হবে n প্লাস n - 1 ফ্যাক্টরিয়াল, এটা পাওয়া যাচ্ছে। এখন এই দুটো থেকে আমরা n - 1 ফ্যাক্টরিয়ালকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এটা কমন নিয়ে নিচ্ছি n - 1 ফ্যাক্টরিয়াল, তাহলে পড়ে থাকছে 2n - 1 + 1, তাহলে 1টা তো চলে গেল, তাহলে 2n পড়ে থাকছে, তাহলে n + 1 n ফ্যাক্টরিয়াল ইনটু n আর 2n ইনটু n - 1 ফ্যাক্টরিয়াল। তো n ইনটু n - 1 ফ্যাক্টরিয়াল এইখানটা থেকে আমরা আবার পাবো, কি পাবো 2 ইনটু এটা n ফ্যাক্টরিয়াল হয়ে গেল। এই দুটো থেকে আবার n ফ্যাক্টরিয়াল যদি কমন নিই তাহলে কি পাবো, n ফ্যাক্টরিয়াল কমন নিলে পাবো n + 2। এখন এই তিনটেকে যদি একসাথে লিখি n + 2 n + 1 আর n ফ্যাক্টরিয়াল, তাহলে অবশ্যই পাবো n + 2 ফ্যাক্টরিয়াল, মানে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি 10 ফ্যাক্টরিয়াল থেকে ভেঙে 10 * 9 * 8 ফ্যাক্টরিয়াল, তাহলে এই তিনটে গুণ করে আমরা 10 ফ্যাক্টরিয়াল যেভাবে পাই এখানেও সেইভাবে n + 2 ফ্যাক্টরিয়াল পেয়ে গেলাম। তাহলে প্রমাণিত। দেখো 8 এর 3এরটা প্রমাণ করতে দিয়েছে n - 1c3 n - 1c4 এদের যোগফলটা nc3 থেকে বড় হবে যদি n এর মান > 7 হয়। তো আমরা এই দুটোর যোগফল লিখছি, এই দুটোর যোগফল হচ্ছে nc4 হবে। এখন nc4 আর nc3 এদের ভাগফল কত হবে, nc4/nc3, এটা কিন্তু আমরা জানি nc4/nc3 এই দুটো সমান রয়েছে, এখান থেকে এটা এক কম রয়েছে, তার মানে ncr/ncr-1 এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে। তো এই ফর্মুলাটা আমি বলেছিলাম সরাসরি ব্যবহার করতে, তার মানে হবে কত n-3/4, n-3/4 পাবো। এখন এইটা গ্রেটার দেন 1 হবে যখন n greater than 7, কারণ n যদি 7 হয় তাহলে এটা 1 হচ্ছে, তাহলে 7 এর থেকে বড় হলে এটা হবে 1 এর থেকে বড়। তাহলে এইখান থেকে তাহলে আমরা এইখান থেকে
লিখতে পারবো যে NC4 গ্রেটার দেন NC3। এখন এটাকে যদি ভেঙে এগুলো লিখে দিই তাহলে কি পাবো, n-1C3 প্লাস n-1C4 গ্রেটার দেন NC3 যখন n গ্রেটার দেন 7। প্রমাণিত? ঠিক আছে। তারপরে নয়টাতে দেখো দুটো নয়টাতে আছে দশভুজের কৌণিক বিন্দুগুলি যুক্ত করে কতগুলো ত্রিভুজ। উত্তরটা আমরা জানি, এর আগে হয়ে গেছে। উত্তরটা নিশ্চয়ই হবে 10C3। আর কতগুলো কর্ণের সংখ্যা হবে, দশভুজের কর্ণের সংখ্যা হবে 10C2 - 10, কারণ বাহুর সংখ্যা, মোট সরলরেখার সংখ্যা হবে 10C2, সেখান থেকে বাহুকোটাকে বাদ দিতে হয়। তাহলে মোট সরলরেখা হবে, দুটো করে বিন্দু নিয়ে সরলরেখা হয়, তাহলে 10C2 - 10। আর 10এরটা দেখো, এরপর অঙ্কগুলো তোমরা একটু লিখে করতে হবে। লেখা অঙ্কগুলো আমি খুব সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি, তোমরা এটা লিখে করবে। লেখাটাও বলে দিচ্ছি কি লিখতে হবে। বলেছে 9টা ব্যঞ্জনবর্ণ থেকে 2টো ব্যঞ্জনবর্ণ আর 5টা স্বরবর্ণ থেকে 3টে স্বরবর্ণ একযোগে নিয়ে 5 অক্ষর বিশিষ্ট কতগুলি শব্দ গঠন করা যাবে। তাহলে প্রথমে এটা নির্বাচন, আর নির্বাচনের পর যখন শব্দ গঠন করতে বলছে, শব্দ বলতে এখানে অর্থযুক্ত নয়, যে কোনোভাবে সাজানোর কথা বলেছে, তো সাজাতে হবে মানে বিন্যাস করতে হবে। তাহলে প্রথমে আমরা এরকম লিখব যে 9টা ব্যঞ্জনবর্ণ থেকে 2টো ব্যঞ্জনবর্ণকে নির্বাচন করা যাবে 9C2 প্রকারে, দুটো পেলাম। আর 5টা স্বরবর্ণ থেকে 3টে স্বরবর্ণকে নির্বাচন করা যাবে 5C3 প্রকারে। তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে কত, 9C2 × 5C3, কারণ দুবার কেটে কেটে বিন্যাস করেছি মানে গুণ হবে, নির্বাচন করেছি মানে গুণ হবে। তাহলে এত প্রকারের নির্বাচনটা হলো, মানে সমবায় তৈরি হলো। এবার কি বলেছে, এই যে 5টা অক্ষর পাওয়া গেল, এই 5টা অক্ষরে কত রকমের শব্দ গঠন হবে। তো এখন 5টা অক্ষর যেটা পাওয়া গেল, এই যত প্রকারে 5টা, প্রত্যেক প্রকারকে বিন্যাস করা যাবে। তাহলে এক প্রকারের 5টাকে বিন্যাস করলে আমরা পাই 5 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যাস। তাহলে এতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা 5 ফ্যাক্টরিয়াল প্রকারে সাজানো যাবে। তাহলে মোট শব্দ সংখ্যা হবে, একটু লিখে করতে হবে, আমি লিখলাম না। মোট শব্দ সংখ্যা কত হবে, তাহলে এটার মান যত বেরোবে তত গণিত 5 ফ্যাক্টরিয়াল, মানে 9C2 × 5C3 × 5 ফ্যাক্টরিয়াল, এটা উত্তর হবে। লিখে করতে হবে, কিন্তু শুধু এইটুকু বা এইটুকু বসিয়ে দিলে এইভাবে হবে না কিন্তু। ঠিক আছে। 10-এর 2-টাও তাই। 11টা বলেছে 15 জন, একই অঙ্ক, 15 জন পরিচিত ব্যক্তি আছে, তাদের মধ্যে 10 জন আত্মীয়। একটু ভাষাটা পড়ে নিতে হবে, পড়ার মধ্যে যেন কোনো খামতি না থাকে, মানে কোনো ফাঁক না থাকে। যেমন এখানে বললো যে 15 জন পরিচিত ব্যক্তি, তাদের মধ্যে 10 জন আত্মীয়, তাদের মধ্যে, এই কথাটা যদি বাদ চলে যায় তাহলে কিন্তু অঙ্কটা পড়ে যাবে। তো 15 জনের মধ্যেই 10 জন হচ্ছে আত্মীয়, তার মানে কত বিভিন্ন উপায়ে 9 জনকে অতিথি হিসেবে আহ্বান করতে পারবেন, যাতে নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে 7 জন আত্মীয় হবে। তাহলে আমরা 7 জনকে আত্মীয় নেব, আর বাকিদের মধ্যে থেকে 2 জনকে নেব। তাহলে এখানে আত্মীয় হচ্ছে 10 জন, বাকি পরিচিত লোক হচ্ছে 5 জন। এইভাবে আমরা লিখে নেব যে যেহেতু মোট পরিচিত হচ্ছে 15 জন, তার মধ্যে আত্মীয় হচ্ছে 10 জন, অতএব আত্মীয় বাদে অন্য পরিচিত ব্যক্তি হচ্ছে 5 জন। তাহলে ওই 5 জনের মধ্যে থেকে 2 জনকে নির্বাচন করা যাবে। তাহলে এইভাবে লিখবো আমরা, 5 জনের মধ্যে থেকে 2 জনকে নির্বাচন করা যাবে 5C2 প্রকারে। আর আত্মীয় 10 জনের মধ্যে থেকে 7 জনকে, কারণ মোট 9 জনকে নিতে হবে, তাহলে 10C7 প্রকারে। তাহলে 9 জনের নির্বাচন, প্রথমে 2 জন, তারপরে 7 জন, তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে 5C2 × 10C7। ক্লিয়ার? তারপরে 12টা। তো 12টা তোমরা নিজেরা করবে। বলেছে 3 জন লোক সর্বদা বাদ পড়ে, এই ব্যাপারটা তো বারবার হয়েছে। তাহলে মোট 15 জন থেকে 3 জনকে প্রথমে বাদ, তাহলে 12 জনের মধ্যে থেকে 9 জনকে নিতে হবে, মানে 12C9। আর বলেছে নির্দিষ্ট 3 জন সর্বদা থাকে,
তো সর্বদা যখন থাকে 3 জন, তাহলে সেই 3 জন নির্বাচন ছাড়াই চলে আসবে সরাসরি। তার মানে 15 জনের মধ্যে থেকে সরাসরি 3 জন চলে এলো, কোনো নির্বাচন হলো না। তাহলে 15 জনের মধ্যে 3 জন চলে এলে থাকলো 12 জন। তাহলে এইভাবে লিখবে যে 15 জনের মধ্যে থেকে 3 জনকে সরাসরি নির্বাচনের পর বাকি 12 জনের মধ্যে থেকে কতজনকে নিতে হবে? আমার দল তৈরি হবে 9 জনকে নিয়ে, তার মধ্যে 3 জন অলরেডি চলে এসছে, তাহলে বাকি 12 জনের মধ্যে থেকে 6 জনকে নির্বাচন করতে হবে 12C6 প্রকারে। ঠিক আছে, তাহলে এই দুটি উত্তর হবে। 13টা দেখো, আমি 13টা করছি। 8 জন ভদ্রমহিলা 7 জন ভদ্রলোকের মধ্যে থেকে কত রকমের 3 জন ভদ্রমহিলা 4 জন ভদ্রলোকের একটি কমিটি গঠন করা যায়? প্রথম অ্যান্সারটা তো খুব সহজেই আমরা করে ফেলতে পারবো, আমি প্রথম অ্যান্সারটার জন্য করছি না। প্রথম অ্যান্সারটা তোমরা লিখে করে নেবে। 13 একেরটা বলছি, এইভাবে লিখবে 8 জন ভদ্রমহিলা থেকে 3 জনকে নির্বাচন করা যায়। 8 জন ভদ্রমহিলা থেকে 3 জনকে নির্বাচন করা যাবে। এইভাবে সভাপতি লিখতে হবে 8C3 প্রকারে। আর কি বলেছে? আর বলেছে যে 7 জন ভদ্রলোকের মধ্যে থেকে 4 জন, তাহলে 7 জন ভদ্রলোকের মধ্যে থেকে 4 জনকে নির্বাচন করা যাবে কত প্রকারে? 7C4 প্রকারে। তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে, মোট নির্বাচন সংখ্যা কত হবে? 8C3 ইন্টু 7C4। মানগুলো বের করে নেবে ক্যালকুলেটর থেকে। তারপরে বলেছে যে শ্রীযুক্ত ওয়াই একজন সদস্য হন, তবে শ্রীমতী এক্স কমিটিতে থাকতে অস্বীকৃত হন। এইরকম কতগুলি ক্ষেত্র হতে পারে? মানে এক্স আর ওয়াই এক জায়গায় থাকবে না, এক্স যদি থাকে ওয়াই থাকবে না। তো এইরকম কতগুলো ক্ষেত্র হতে পারে আমরা এবার দেখে নেব। মানে 12 নম্বরে যেটা বলেছে নির্দিষ্ট দুজন ব্যক্তির কথা বলেছে। তো কতগুলো এতগুলো দলের মধ্যে কতগুলোতে নির্দিষ্ট দুজন ব্যক্তি আছে প্রথমে আমরা দেখে নেব। তাহলে 8 জনের মধ্যে থেকে একজন, তাহলে 8 জনের মধ্যে থেকে নির্দিষ্ট এক্স ব্যক্তি সরাসরি, যদি আমরা একটা দলের মধ্যে এক্স কে যদি সরাসরি নির্বাচিত করে নিই, তাহলে এক্স সরাসরি চলে গেল, তাহলে 8 জনের মধ্যে থেকে একজন সরাসরি চলে গেল, তাহলে থাকলো কতজন? তাহলে এক্স সরাসরি, মানে এক্স সরাসরি নির্বাচনের পর এক্স কে নির্বাচনের পর কতজন থাকলো? 7 জন। 7 জনের মধ্যে থেকে আর কতজনকে তাহলে নিতে পারবো? এখানে তো 3 জনকে নেওয়া হয়েছিল, একজন সরাসরি চলে গেছে, তাহলে 7 জনের মধ্যে কজনকে? 2 জনকে। তাহলে 2 জনকে নির্বাচন করা যাবে, 7C2 প্রকারে। 7C2 প্রকারে 2 জন নির্বাচিত হবে। এখন এদের মধ্যে থেকে বলেছে মিস্টার ওয়াই এখানে চলে গেল, তাহলে ওয়াই চলে গেল। তাহলে ওয়াই যদি সরাসরি চলে যায়, তাহলে এখান থেকে আমরা বলবো যে 7 জনের মধ্যে থেকে ওয়াই সরাসরি ওয়াইকে নির্বাচনের পর ওয়াই সরাসরি নির্বাচন ছাড়াই চলে যাচ্ছে, যদিও ওয়াই নির্বাচিত হওয়ার পর বাকি কতগুলো থাকছে? তাহলে বাকি থাকছে 7 জনের মধ্যে একজন চলে গেল, তাহলে বাকি 6 জনের মধ্যে থেকে 6 জনের মধ্যে 4 জন নেওয়া হয়েছিল, একজন সরাসরি চলে এসেছে, তাহলে আর 3 জন। 3 জনকে নির্বাচন করা যাবে কত প্রকারে? 6C3 প্রকারে। তাহলে মোট নির্বাচন সংখ্যা, যেখানে এক্স ওয়াই একত্রে থাকবে, তাহলে আমরা এরকম লিখব যে এক্স আর ওয়াই একত্রে থাকবে, তাহলে এক্স আর ওয়াই একত্রে থাকবে কতগুলো দলে? না 7C2 ইন্টু 6C3 প্রকারে। তাহলে এতগুলোতে
এম এক্স আর ওয়াই একসঙ্গে থাকবে। 6 সাথে 42, 21 গণিত এটা হচ্ছে 6 গণিত 5 গণিত 4 বাই 6 তার মানে 20। তার মানে 420 প্রকারে এক্স ওয়াই একসঙ্গে থাকবে। তাহলে এদেরকে বাদ দিয়ে, মানে এক্স ওয়াই একসঙ্গে থাকবে না, মানে এরা থাকতে চাইছে না, তাহলে এদেরকে বাদ দিয়ে মোট তাহলে বাকি কতগুলো দল তৈরি হচ্ছে? তাহলে এক্স ওয়াই একসঙ্গে থাকবে না কতগুলো দল? তাহলে এক্স ওয়াই একত্রে থাকবে না কতগুলো দলে? বিয়োগ করে দিতে হবে, 420টা বাদ যাবে। আগে যেটা হয়েছিল 8c3 ইন্টু 7c4, 8c3 মানটা যত হয়েছিল সেখান থেকে 420 বাদ দিয়ে যেটা থাকবে ততগুলো দলে এক্স ওয়াই একসঙ্গে থাকবে না। তাহলে এটা শেষ করে নেবে। তারপরে 13-2-টা, তো আগে এটা বিন্যাসের অঙ্ক, বিন্যাসে আমরা এরকম অঙ্ক করেছি, তো বিন্যাসের মতো করেই করে নেব। প্রথমে বলেছে যে স্ত্রীলোকরা পাশাপাশি থাকবে না, তাহলে প্রথমে স্ত্রীলোকদের উপরে যেহেতু শর্তটা আছে, আমরা প্রথমে পুরুষগুলোকে প্রথমে সাজিয়ে নেব। তাহলে এম সংখ্যক পুরুষকে সাজানো হবে এম ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে পুরুষদেরকে সাজানোর পর পুরুষদের মাঝখানে জায়গা থাকবে m-1টা আর দুপাশে দুটো, মানে মোট হবে m+1টা। তাহলে এই m+1টা জায়গাতেই n সংখ্যক স্ত্রীলোককে সাজানো যাবে কত প্রকারে? m+1p n প্রকারে। তাহলে এটাই হবে মোট বিন্যাস সংখ্যা। এটা বিন্যাসের অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। তাহলে এইখানটাকে আমরা ফ্যাক্টরিয়াল করে প্রমাণটা করে দিতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 14টা 8টা পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম অংশগ্রহণকারী 50টা টিকিটের একটি বাক্স থেকে 5টা টিকিট তোলা হয়। কত বিভিন্ন উপায়ে টিকিট 5টি তুললে সে ঠিক 2টি পুরস্কার জয়ী টিকিট তুলবে। একটু ভাষাটা অন্যরকমের। আমরা যে লটারি ব্যবস্থার সঙ্গে পরিচিত, এখানে লটারি ব্যবস্থাটা কিন্তু একদম অন্য রকমের, পুরনো আমলের লটারি, যার জন্য আমাদের বুঝতে অসুবিধা হবে। তো 8টি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম অংশগ্রহণকারী 50টা টিকিটের একটা বাক্সে 5টা টিকিট তোলে। তার মানে বোঝানো হয়েছে, মানে আগে যেভাবে লটারিটা হতো 50টা টিকিটের মধ্যে 8টা টিকিটের মধ্যে পুরস্কার আছে। তার মানে 8টা টিকিটে পুরস্কার লেখা আছে, আর বাকি 42টা টিকিট কিন্তু ফাঁকা আছে, তাতে কোনো পুরস্কার নেই। এবার কি হয়েছে? 5টা টিকিট তুলেছি, তাহলে 5টা টিকিট তোলা হয়েছে। এবার কি হতে হবে বলেছে যে 5টা টিকিট তুললো, 2টো টিকিট পুরস্কার জয়ী তুলবে, এইরকম কত প্রকারে হতে পারে। তো পুরস্কার জয়ী টিকিট এখানে আছে তো 8টা, তাহলে দুটো যদি পুরস্কার থাকতে হয় তাই 8টার মধ্যে দুটো তুলতে হবে। তাহলে আমাদের 8টা টিকিটের মধ্যে থেকে দুটো টিকিটকে নির্বাচন করা যাবে 8c2 প্রকারে। আর কি হয়েছে? বাকি 3টে ফাঁকা টিকিট উঠবে, তার মানে 5টার মধ্যে দুটোতে পুরস্কার, তাহলে 8টার মধ্যে থেকে আমরা দুটো নিচ্ছি, আর ফাঁকা আছে 42টা, কারণ মোট 50টার মধ্যে যদি 8টাতে পুরস্কার থাকে 42টা ফাঁকা আছে, তাহলে এই 42টার মধ্যে থেকে আমাদের নির্বাচন করতে হবে 3টে। এইটাই উত্তর হবে। এটাকে আমরা একটু লিখে দেবো শুধু। কিভাবে লিখবো তাহলে? যে বাক্সে 50টা টিকিট আছে, তার মধ্যে পুরস্কার আছে 8টিতে, অতএব পুরস্কার বিহীন টিকিট আছে 50 - 8 মানে 42টা। ঠিক আছে, এখন 5টা টিকিটের মধ্যে দুটোতে পুরস্কারের টিকিট থাকলে আমাদের 8টার মধ্যে দুটো তুলতে হবে 8c2 প্রকারে, এবং বাকি 42টার মধ্যে থেকে 3টে তুলতে হবে 42c3 প্রকারে। অতএব মোট নির্বাচন সংখ্যা হবে এটা। ক্লিয়ার? তারপরেরটা 15, 7জন নির্বাচন প্রার্থীর মধ্যে থেকে 4জন সদস্য নির্বাচন করতে হবে। একজন ভোটদাতা যতজন নির্বাচিত হবেন অনধিক যতজন প্রার্থীকে ইচ্ছা ভোট দিতে পারবেন। ভাষাটা দেখো একটু। একজন ভোটদাতা যতজন নির্বাচিত হবেন অনধিক, অনধিক মানে অধিক নয়, প্রার্থীকে ইচ্ছা ভোট দিতে পারবেন। তার মানে একজন প্রার্থী যতজন নির্বাচিত হবে তার বেশি জনকে, তার ঠিক ততজন পর্যন্ত ভোট দিতে পারবে।
তাহলে কত বিভিন্ন উপায়ে ভোট দিতে পারবেন। তাহলে 4 জন সদস্য নির্বাচিত হবে, তারপরে 7 জন প্রার্থী আছে, এক একজন কতজনকে ভোট দিতে পারবে? অনধিক 7 মানে অনধিক 4 মানে 4-এর বেশি নয়। তার মানে সে একটা দিতে পারে, দুটো দিতে পারে, তিনটে দিতে পারে, 4টে পর্যন্ত দিতে পারে। তাহলে এই যে 1, 2 বা 4 পর্যন্ত ভোট দিতে পারে, এই কথাটা দেখি আমরা বুঝে নিতে পারবো নির্বাচন সংখ্যা। মনে পড়ছে? তাহলে নির্বাচন সংখ্যা হবে 7C1 প্লাস 2 জনকে হলে 7C2 প্লাস 3 জনকে হলে 7C3 প্লাস 4 জনকে হলে 7C4। বাস এইটুকুই। তাহলে এই 4টে যোগ করে যেটা হবে সেটাই উত্তর হবে। 7C7 পর্যন্ত যদি যেতে পারতাম মানে তাহলে আমাদের অ্যানসারটা হতো 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, কিন্তু 7C4 এ গিয়ে শেষ হয়ে গেল। তার মানে এটা আমাদের আলাদা করে যোগ করে নিতে হবে। ঠিক আছে, এটা করছো। তারপরের অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে কোন সমতলে 10টা বিন্দু আছে, তার মধ্যে 4টে একরেখীয় এবং অন্য 3টি একরেখীয় নয়। বিন্দুগুলি যুক্ত করে কতগুলি সরলরেখা পাওয়া যাবে, কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে। তো 10টা বিন্দু আছে, তার মধ্যে 4টে বলেছে এক সরলরেখায় আছে। তাহলে 10টা বিন্দুর কোনোটাই যদি এক সরলরেখায় না থাকতো, তাহলে আমরা এইভাবে লিখব যে 10টা বিন্দুর মধ্যে কোনো 3টে যদি এক সরলরেখায় না থাকতো, তাহলে মোট সরলরেখা পাওয়া যেত 10C2 ফোকাল। হলো। এখন 4টে, ওই 10টার মধ্যেই 4টে বলেছে এক সরলরেখায় আছে, তাহলে 4টে যেহেতু এক সরলরেখায় আছে, তাহলে এরপরে আমরা লাইনে কি লিখব যে যেহেতু 10টার মধ্যে 4টে এক সরলরেখায় আছে, ওই 4টে দিয়ে সরলরেখা গঠন করা যেত কতগুলো? 4C2 প্রকারের সরলরেখা গঠন করা যাবে না। এরা 4টে এক বিন্দু একটা সরলরেখায় আছে, তার মানে এটা কিন্তু একটা সরলরেখা গঠন করবে। তাহলে 4C2 সংখ্যক সরলরেখার পরিবর্তে একটি মাত্র সরলরেখা গঠন করবে। অতএব মোট সরলরেখার সংখ্যা হবে, মোট সরলরেখার সংখ্যা কত হবে? মোট সরলরেখার সংখ্যা কত হবে? মোট হওয়ার কথা ছিল 10C2 যদি সবগুলি অসমরেখ হতো, তার মধ্যে 4টে সমরেখ হয়, এই কোটা তো হচ্ছে না। 4C2 এর পরিবর্তে কি হচ্ছে? একটা হয়ে যাচ্ছে। 4টে বিন্দু যেহেতু এক সরলরেখায় আছে, এই 4টে দিয়ে একটা সরলরেখা গঠন হচ্ছে। তাহলে এটাই আমাদের সরলরেখার সংখ্যা হবে। এখন যদি বলে ত্রিভুজ, তাহলে এই একই ভাবে আমরা উত্তর দেব। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা কত হবে? মোট ত্রিভুজের সংখ্যা হবে, মোট ত্রিভুজের সংখ্যা হবে 10C3 টা হবে। তার মধ্যে যেহেতু এই 4টে এক সরলরেখায় আছে, এই 4টে নিজেদের মধ্যে কোনো ত্রিভুজ তৈরি করতে পারবে না, তাহলে -4C3 বাদ চলে যাবে। ওই 4টে যে যতগুলো ত্রিভুজ হতো বাদ চলে গেল। আর কি হলো? সরলরেখার বেলায় এখানে একটা হলো বলে এক যোগ হলো, কিন্তু ত্রিভুজ তো এখানে একটাও হবে না, নিজেদের মধ্যে কোনো ত্রিভুজ গঠন করতে পারবে না। তাহলে ত্রিভুজের সংখ্যা 10C3 - 4C3 হবে। ঠিক আছে, আমরা কিন্তু লিখছি, আমি কিন্তু অঙ্কগুলো লিখছি না, তোমাদের কিন্তু লিখতে হবে, যেভাবে বলে দিচ্ছি সেই ভাষাটা এখানে লিখে নিতে হবে। আর যদি এমসিকিউ হয় তাহলে লিখতে হবে না, কিন্তু যখন 2 নম্বরের প্রশ্ন হবে তখন কিন্তু লিখে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা এগুলো লিখে নেবে একটু। তারপরে 16-র 2-একটা একই রকমের অঙ্ক আছে, তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। আমি পড়ছি। কোন সমতলে 20টি সরলরেখা যদি এমন ভাবে টানা হয়, তাদের মধ্যে কোনো দুটি সরলরেখায় সমান্তরাল নয়, আবার কোনো 3টি সরলরেখায় সমবিন্দু নয়, তবে সেক্ষেত্রে কতগুলি ছেদ বিন্দু থাকবে? তো ছেদ বিন্দু চেয়েছি। তো ছেদ বিন্দু মানে হচ্ছে দুটো সরলরেখা মিলে একটা ছেদবিন্দু হয়, দুটো সরলরেখা মিলে একটা ছেদবিন্দু পাওয়া যায়। তার মানে এখানে 20টা সরলরেখা আছে, কোনো দুটি কিন্তু সমান্তরাল নয়। কেউ যেহেতু সমান্তরাল নয়, তাহলে যে কোনো দুটো সরলরেখা মানে একটা ছেদবিন্দু পাওয়া যাবে। তাহলে মোট ছেদবিন্দুর সংখ্যা হবে 20C2। তাহলে মোট ছেদবিন্দুর সংখ্যা হবে 20C2, কারণ কোনো 3টে বিন্দুই একটা বিন্দু গঠন করে না, এইরকম হয়নি। তো কোনো যেহেতু সবগুলোই গেছে পরস্পরের সঙ্গে এইভাবে কেটে গেছে, তো
সেহেতু এখানে দুটো করে সরলরেখা নিয়ে একটা করে বিন্দু, তাহলে মোট সরলরেখার সংখ্যা হবে 20C2। তাহলে এটাই উত্তর। 3 কি বলেছে, একটা সমতলে 10টা সমান্তরাল সরলরেখা কি ওই সমতলে অন্য 8টা সমান্তরাল সরলরেখা ছেদ করেছে। 10টা সমান্তরাল সরলরেখা, তার মানে এইরকম 10টা সমান্তরাল সরলরেখা আছে, 10টা আছে, আমি 5টা আঁকলাম বা 6টা আঁকলাম, এদেরকে এই দিক থেকে 8টা সমান্তরাল সরলরেখা ছেদ করেছে, এরকম 8টা আছে। তাহলে কি হলো, 10টা সমান্তরাল সরলরেখাকে 8টা সমান্তরাল সরলরেখা ছেদ করলে কতগুলি সামুদ্রিক উৎপন্ন হবে। তো সামুদ্রিক হওয়ার জন্য কি রকম সরলরেখা দরকার হচ্ছে, এদিকের এক জোড়া, এই দিকের এক জোড়ার সঙ্গে এই দিকের এক জোড়া একটা করে সামুদ্রিক তৈরি করছে। তাহলে এইদিকে আছে আমাদের 10টা, তাহলে 10টার মধ্যে থেকে এক জোড়া মানে দুটো, তাহলে 10টার মধ্যে থেকে দুটোকে নির্বাচন করা যাবে কত প্রকারে, 10C2 প্রকারে। আর এইদিকে যে 8টা সরলরেখা আছে, এই 8টা সরলরেখার মধ্যে দুটোকে নির্বাচন করা যাবে 8C2 প্রকারে। তাহলে এইদিকে দুটোর সঙ্গে এইদিকে দুটো, মানে এই 4টে মিলে আমাদের একটা সামুদ্রিক তৈরি হবে। তাহলে এই দুটো আর এই দুটো 4টে মিলে একটা করে সামুদ্রিক তৈরি হচ্ছে। তাহলে এটাই হবে সামুদ্রিকের সংখ্যা। তাহলে সামুদ্রিকের সংখ্যা হবে 10C2 × 8C2। একটু লিখতে হবে, ওই যেটা বললাম ওটাই লিখতে হবে, যে প্রথম দিকের সমান্তরাল সরলরেখা 10টা আছে, তাহলে 10টার মধ্যে থেকে দুটোকে নির্বাচন করা যাবে। আর দ্বিতীয় প্রকারের সমান্তরাল সরলরেখা 8টা আছে, 8টার মধ্যে থেকে দুটোকে নির্বাচন করা যাবে 8C2 প্রকারে। অতএব যেহেতু দুটো সমান্তরাল সরলরেখাকে অন্য দুটো সমান্তরাল সরলরেখা ছেদ করলে একটা করে সামুদ্রিক উৎপন্ন হয়, অতএব মোট সামুদ্রিকের সংখ্যা হবে 10C2 × 8C2 প্রকারের। ঠিক আছে, তারপরেরটা, কোন সমতলে অবস্থিত 15টি বিন্দুর মধ্যে 4টে বিন্দু এক সরলরেখায় অবস্থিত, অন্য 5টি বিন্দু অন্য একটি সরলরেখায় অবস্থিত, সরলরেখা দুটি সমান্তরাল এবং অবশিষ্ট 6টা বিন্দুর মধ্যে কোনো তিনটি সমরেখ নয়। ওই 15টি বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা ও ত্রিভুজ গঠন করা যায় করো। ওই একই হবে, আগেরটা যেটা হলো 16 এক একটা যেভাবে করেছে ওইভাবেই করবে, তাহলেই হয়ে যাবে। এখানে 4টে বিন্দু 5টা বিন্দু এক সরলরেখায় আছে, আবার অন্য প্রকারের 4টে বিন্দু আবার এক জায়গায় আছে, তার মানে এক সরলরেখায় আছে, তার মানে একবার 4C2 বাদ যাবে, একবার 5C2 বাদ যাবে, পরিবর্তে এক এক করে 2 যোগ হবে। তো এইভাবে এটা শেষ হবে। তারপরে দেখো 17টাতে বলেছে 2nটি বস্তু থেকে nটি বস্তুর সমবায়ের সংখ্যায় একটা নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তো একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তো যখন 2nটা মোট বস্তু আছে, এখান থেকে আমাদের nটা বস্তুকে নির্বাচন করতে বলেছে, একটা বস্তু সর্বদাই থাকবে। তো যখন সর্বদাই থাকবে, কোনো নির্বাচন ছাড়াই একটা বস্তু চলে এলো, তাহলে অবশিষ্ট বস্তুর মধ্যে থেকে অবশিষ্ট নির্বাচনটা করতে হবে। তাহলে 2n - 1 Cn - 1, কারণ একটা বস্তু আগেই নির্বাচিত হয়ে গেছে, তার মানে মোট থেকে একটা চলে গেছে, এখান থেকেও একটা চলে গেছে। তাহলে এইটা আমাদের একটা বস্তু সর্বদাই থাকবে এরকম নির্বাচন সংখ্যা। এর সঙ্গে কি সমান হবে বলেছে, একটি বস্তু কখনোই থাকবে না। তো কখনোই থাকবে না এটা বলেছি যে প্রথম থেকে শুধু টোটাল থেকে বাদ দিলেই হবে। তাহলে 2n - 1 থেকে বাদ দিতে হবে, নির্বাচন সংখ্যা হবে কিন্তু nটা। তাহলে এই দুটো সমান বলে দিয়েছি, দিয়ে এখান থেকে বলেছে প্রমাণ করতে বলেছে যে এরা পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে এটা দুটোকে আমরা ফ্যাক্টরিয়ালে ভেঙে রেখে নেব। তাহলে একটা হবে 2n - 1 ফ্যাক্টরিয়াল বাই 2n - 1 - n + 1 ফ্যাক্টরিয়াল ইনটু n - 1 ফ্যাক্টরিয়াল। এখানে 1টা কেটে যাচ্ছে, এটা লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে আমরা বার করছি। তাহলে 2n - 1 ফ্যাক্টরিয়াল বাই 2n - n মানে n ফ্যাক্টরিয়াল ইনটু n - 1 ফ্যাক্টরিয়াল। এখন রাইট হ্যান্ড সাইডে দেখে নিই কি পাবো, 2n - 1 ফ্যাক্টরিয়াল বাই 2n - 1 - n ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল। তার মানে 2n - 1 ফ্যাক্টরিয়াল বাই 2n - n মানে n - 1 ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল। দুটো সমান হয়ে গেছে, অতএব প্রমাণিত। ঠিক আছে,
তারপরটা যেটা আছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে অঙ্ক সময়ের মানের ঊর্ধ্বক্রমে মানের অধক্রমে রেখে 8 অঙ্কগুলির সাহায্যে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তো 6 অঙ্কের সংখ্যা গঠন করতে বলেছি। দেখুন 18টা 8টা অঙ্ক 0 থেকে 8 পর্যন্ত, মানে মোট দিয়েছে আমাদের 9টা অঙ্ক। এই 9টা অঙ্কের মধ্যে থেকে 6টাকে নিয়ে সাজাতে বলেছে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে 6টা করে আমাদের। তার মানে এখানে নির্বাচনের কথা বলছে। আমাদের যদি বিন্যাস করে দিই তাহলে কি হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে মানে ছোটগুলো সবসময় ছোট থেকে বড় আকারে থাকবে, তার মানে একরকম। যে 6টাকে আমরা নির্বাচন করব তাদেরকে আর বিন্যাস করতে পারবো না, সেই জন্য এখানে নির্বাচন নিতে হবে। তাহলে এখানে আমাদের 9টা অক্ষরের মধ্যে থেকে 6টাকে নির্বাচন করতে পারবো কত প্রকারে, 9C6 প্রকারের সংখ্যা গঠন করতে পারবো। এখন 9C6 প্রকারের আমরা গঠন করতে পারবো যদি তাদেরকে আমরা বড় থেকে ছোট হিসাবে সাজাই, মানে অধক্রমে যদি সাজাই। তাহলে অধক্রম বা বড় থেকে ছোট সাজালে 9C6 প্রকারের নির্বাচন হবে, মানে যে 6টাকে আমরা নির্বাচন করতে পারবো তাদের মধ্যে আর কোনো বিন্যাস হবে না, তার কারণ সেই 6টাকে সবসময় বড় থেকে ছোট হিসেবেই রাখতে হবে। তাহলে অধক্রমে আমরা সংখ্যা পাবো 9C6 প্রকারে। কিন্তু যখন আমরা সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাবো মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, তাহলে সেখানেও আমাদের 9C6 প্রকারে হওয়ারই কথা ছিল যদি এই শূন্যটা এখানে না থাকতো। যখনই শূন্য এসে গেল তাহলে যে 6টাকে আমরা নির্বাচন করছি তাদের মধ্যে যদি শূন্য থাকে তো শূন্য সবসময়ই প্রথমে চলে আসবে, কারণ ছোট থেকে বড় সাজাবো। তাহলে যে দলকটাতে শূন্য প্রথমে আসবে সেই দলকটা আমাদের এখান থেকে বাদ যাবে। তাহলে কত কটা দলে শূন্য প্রথমে আসবে, 6টার মধ্যে থেকে শূন্য বাদ চলে যাচ্ছে, তার মানে 1 2 3 4 5টা। তাহলে এখান থেকে বাদ যাবে আমাদের 8টা থেকে 5টাকে নিয়ে যত প্রকারের দল গঠন হবে সেটা বাদ যাবে। তাহলে এটা হচ্ছে অধক্রম, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। অ্যানসারটা মনে হয় একটু উল্টো করে দেওয়া আছে, ওটা একটা ঠিক করে নেবে, ঠিক আছে। আর 19এরটা আজকে শেষ অঙ্ক, r+r' সংখ্যক বস্তু একযোগে নিয়ে। অঙ্কটা অনেক সময় পড়তে ভুল হয়ে যায়, মনে হয় যেন r+r' সংখ্যক বস্তু থেকে n সংখ্যক নিয়ে নয়, কিন্তু ভালো করে একটু লক্ষ্য করে দেখতে হবে r+r' সংখ্যক বস্তুকে নিয়ে n সংখ্যক বস্তুর বিন্যাস, মানে কথাটা একটু ওরা উল্টো ভাবে বলেছে। আসলে n সংখ্যক বস্তু থেকে r+r' সংখ্যক বস্তুকে নিয়ে বিন্যাস হবে বিন্যাস বললাম, সমবায় সংখ্যা বা নির্বাচন সংখ্যা হবে NCr+r'। এটার সঙ্গে সমান বলেছে যে NCr-r'। তো এই দুটো যখন আমাদের সমানই রয়েছে তাহলে আমরা এই দুটো সমান নয় ধরে নিয়ে আমরা এটা লিখতেই পারি, অতএব n r+r' তাহলে কি পাবো, অতএব n সমান হবে 2r। তাহলে এটাই উত্তর হবে, ঠিক আছে। খুব ছোট অঙ্ক। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক, পরের দিন বাকিগুলো করবো।